আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো তোমাদের আজকে ইকোনো এডুকেটরের পক্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের জন্য অর্থনীতি ডিপার্টমেন্টের আহ, দ্বিতীয় হচ্ছে স্পেশাল ফ্রি ক্লাস। এর আগে আমাদের একটা ফ্রি ক্লাস হয়ে গেছে, স্পেশাল ফ্রি ক্লাস। আমরা হচ্ছে স্পেশাল ফ্রি ক্লাসে গাণিতিক অর্থনীতি নিয়ে আলোচনা করতেছিলাম, গাণিতিক অর্থনীতির সমাকলন চ্যাপ্টার নিয়ে। তো আশা করি তোমরা হচ্ছে লাইভে যুক্ত হয়ে গেছো। তোমাদের আগে ডিক্লেয়ার দেওয়া হয়েছিল যে আজকে লাইভ হবে। যারা যারা লাইভে যুক্ত হবা অবশ্যই তোমরা হচ্ছে অন্তত একটা করে হলো শেয়ার করবা, ওকে? এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকলো। হ্যাঁ, একটা করে শেয়ার করবা, একটা করে শেয়ার করলেই অনেক। ওকে, আচ্ছা। অনেকে ভাবো যে হচ্ছে শেয়ার করতে বলছি তার মানে নিজের প্রোফাইলে শেয়ার করতে বলছি। নিজের প্রোফাইলে শেয়ার করার দরকার নেই তো। তোমাদের বিভিন্ন গ্রুপে এড হয়ে আছো না তোমরা অর্থনীতির বিভাগে? এই অর্থনীতি বিভাগের গ্রুপ গুলাতে তোমরা শেয়ার করো, ওকে? সেটা তোমাদের মেসেঞ্জার গ্রুপ হইতে পারে বা ফেসবুক গ্রুপ হইতে পারে, ওকে? তো এর আগের ক্লাসটা যারা যারা দেখছো আশা করি অনেক কিছু শিখতে পারছো। আজকে আমরা এরপরে কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আমরা হচ্ছে এর আগের ক্লাসে তিনটা সূত্র শিখছিলাম, ঠিক আছে? তিনটা সূত্র শিখছিলাম প্লাস হচ্ছে সেই তিনটা সূত্রের ব্যবহার কিভাবে করব সেটা শিখছিলাম, ঠিক আছে? সূত্র কি কি শিখছিলাম ভাইয়া? এক নম্বরে শিখছিলাম তোমার হচ্ছে ইন্টিগ্রেশন। যদি শুধুমাত্র এক্স টু দা পাওয়ার এন থাকে, এরপর যদি ডিএক্স থাকে তাহলে শিখছিলাম এখানে যা থাকবে সেটাই বসবে, এন এর সাথে জাস্ট ওয়ান যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এরপর কি করছিলাম ভাইয়া? এরপর এই যে উপরে পাওয়ার হিসেবে এন প্লাস ওয়ান লিখছিলাম সেটাই আবার নিচে লিখছিলাম, ঠিক আছে? এটাই ছিল সূত্র। আর ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেলে একটা সি অর্থাৎ সমাকলনীয় ধ্রুবক নিয়েছিলাম, ওকে? আচ্ছা, তারপর দুই নাম্বার সূত্র শিখছিলাম ইন্টিগ্রেশন যদি এই যে এক্স এর সামনে একটা কিছু থাকে অর্থাৎ এ থাকে, এ এক্স টু দা পাওয়ার এন থাকে, এরপর ডিএক্স থাকে, তাহলে তখন আমাদের কি করতে হয়তো এর আগে সূত্রটার অনুরূপ সূত্রটা, মানে এটাও, হ্যাঁ, বাট এখানে এটা হচ্ছে এক্সট্রা, তার মানে এটার কোনো পরিবর্তন ছাড়াই বসবে। যেটা এক্সট্রা ছিল এক্সট্রাটাই বসবে, মানে কোনো পরিবর্তন ছাড়া বসবে। আর বাকি যে এই সূত্রটা, উপরের সূত্রটা যেভাবে আমরা অ্যাপ্লাই করছিলাম সেভাবেই হবে, ওকে? তার মানে এক্স টু দা পাওয়ার এন প্লাস ওয়ান বা নিচেও এন প্লাস ওয়ান প্লাস সি, ঠিক আছে? আশা করি এই সূত্রগুলো তোমরা এমনি বুঝে গেছো। আজকে জাস্ট আবার এগুলো লিখে দিচ্ছি তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য। তারপর শুধুমাত্র যদি এ থাকে অর্থাৎ আমি ডি এর পর ধরো এক্স আছে, যার সাথে করছি সে যদি না থাকে তাহলে যে থাকবে এখানে তার সাথে এই স্বাধীন চলকটা যুক্ত হয়ে যাবে, এর সাথে প্লাস সি। এই তিনটে সূত্র আমরা শিখছিলাম, তাই না? ওকে, তো আজকে আমরা আরো একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে 4 নাম্বার সূত্র, ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশন তোমার ধরো উপরে আছে হচ্ছে ওয়ান, নিচে আছে এক্স, তারপর হচ্ছে ডিএক্স আছে। ওয়ান বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি লন এক্স প্লাস সি, অথবা লিখতে পারি কি ভাইয়া লগ এক্স প্লাস সি, ঠিক আছে? লন এক্স প্লাস সি অথবা লগ এক্স প্লাস সি লিখতে পারি। লন আর লগ এর কাজ একই সব জায়গায় প্রায়, ওকে? তাহলে তোমরা এই সূত্রের জন্য যদি নোট আকারে লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো যে নট। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করতে পারো, ঠিক আছে? তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করো তাহলে তোমাদের কি ক্ষতি হবে নাকি বলতো? ক্ষতি হবে না, তাই না? তাহলে মেনশন করো নোট, নোট হিসেবে লিখবা এই সূত্রের জন্য যদি মানে তোমরা সংজ্ঞা আকারে মনে রাখতে চাও, অথবা তুমি এইভাবে সরাসরি মুখস্থ করে ফেলতে পারো যে ওয়ান বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লন এক্স প্লাস সি লিখতে পারি অথবা লগ এক্স প্লাস সি লিখতে পারি, ঠিক আছে? আর যদি তুমি একটু বিস্তারিত জানতে চাও তাহলে এইভাবে লিখবা যে কিভাবে লিখবা, লিখো যে হচ্ছে কোনো ফাংশন, কোনো ফাংশন যদি অনুপাত আকারে থাকে, অনুপাত আকারে থাকে, ঠিক আছে? এবং এর লব যদি একটি স্থির মান, হ্যাঁ,
আর হর যদি একটি এক মাত্রার রাশি না চলক হয় তাহলে সমাকলন করলে লব অথবা লন যুক্ত করতে হবে। ঠিক আছে, লব অথবা লন যুক্ত করতে হবে। দেখো কি বলছি আমি, পুরোটা একটু বোঝার চেষ্টা করো। এই 4 নম্বর সূত্রের হচ্ছে নোট আকারে লিখতেছি আর কি। হ্যাঁ, এটা তো উপরে 1 আছে, 1 না থেকে উপরে 5 থাকতে পারে, উপরে 5 না থেকে উপরে তুমিও থাকতে পারো। মানে এই যে যার সাপেক্ষে আমরা হচ্ছে করতেছি, হ্যাঁ, সে না থেকে অন্য কিছু। হ্যাঁ, অন্য কিছু বলতে স্থির মান হইতে হবে, তুমি না, সরি তুমি থাকতে পারবো না, এখানে স্থির মান হইতে হবে। ওকে, স্থির মান বলতে যে মানটা অপরিবর্তনশীল, পরিবর্তন হবে না। ঠিক আছে, নির্ধারিত একটা মান থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমি বলতেছি কোন ফাংশন যদি অনুপাত আকারে থাকে, অনুপাত আকারে থাকা মানে হচ্ছে ভগ্নাংশ আকারে থাকা। ঠিক আছে, যেমন হচ্ছে 2/5, এই দুইটা কি অবস্থা আছে, অনুপাত আকারে আছে। এটাকে আমরা ভাঙে, এই 2/5 কে আমরা ভাঙে লিখতে পারি 2:5, এই যে অনুপাত আকারে। ঠিক আছে, সেম ভাবে যখন আছে 1/x, তখন আমরা এটাকে ভাঙে লিখতে পারি 1:x। ঠিক আছে, তার মানে বুঝতেছি আমরা এখানে 1/x যখন আছে তখন এই দুইজন কি অবস্থায় আছে, অনুপাত আকারে আছে। ঠিক আছে, এইটাই বলছি, এই যে 1/x, এটা একটা হচ্ছে কি, এটা একটা ফাংশন। ঠিক আছে, এটা একটা ফাংশন, এই ফাংশনটা কি আকারে আছে, অনুপাত আকারে আছে। তাহলে কোন একটা ফাংশন যদি অনুপাত আকারে থাকে এবং এর লব, লব কোনটাকে বলে ভাইয়া, এই যে উপরে যে থাকে, ভগ্নাংশের উপরে যে থাকে সেটাকে লব বলে, আর নিচে যেটা থাকে এটাকে হর বলে। ঠিক আছে, তাহলে লব যদি একটা স্থির মান হয়, আমি তোমাকে বুঝাইলাম স্থির মান বলতে যে মানটা পরিবর্তনশীল হবে না। ঠিক আছে, অপরিবর্তনশীল, একটা নির্ধারিত একটা মান। ঠিক আছে, নির্দিষ্ট করে দেওয়া একটা মান। ওকে, তাহলে এই মানটা হচ্ছে স্থির মানটা। আর হর, হর যদি একটা কি হয়, একটা এক মাত্রার চলক হয়। মাত্রা কি ভাইয়া, মাত্রা বলতে পাওয়ার। ঠিক আছে, এই যে এখানে x আছে না, নিচে x এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে, এই জন্য এক মাত্রার চলক, এটাকে x টাকে এক মাত্রার চলক বলতে পারবো। ঠিক আছে, যদি x এর পাওয়ার যদি 2 থাকতো তাহলে এটা 2 মাত্রার চলক হইতো। ঠিক আছে, x এর পাওয়ার যদি 3 থাকতো তাহলে 3 মাত্রার চলক হইতো। বুঝা গেছে? তাহলে কি বলছি, যে হর যদি একটি এক মাত্রার চলক হয় তাহলে সমাকলন যদি করি আমরা, এই যে সমাকলন করছি না, ইন্টিগ্রেশন আর ডিএক্স দিয়ে সমাকলন করছি না, তাহলে সমাকলন করলে লগ অথবা লন যুক্ত করতে হবে উত্তরে। ঠিক আছে, উত্তরে লগ অথবা লন যুক্ত করতে হবে। কার সাথে ভাইয়া, এই যে নিচে যে চলকটা থাকবে, এই চলকটাই আবার এখানে থাকতে হবে ডি এর পর। যদি থাকে তাহলে তার সাথে আমরা লগ, এই যে লগ যুক্ত করছি অথবা লন যুক্ত করছি, যেটা খুশি একটা, যে কোনো একটা, দুইটাই আবার ইউজ করা যাবে না একসাথে। ঠিক আছে, হয় আমরা log x প্লাস সি লিখবো, না হয় আমরা ln x প্লাস সি লিখবো, দুইটার মধ্যে একটা লিখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা দিয়ে ধরো আমরা ম্যাথ প্র্যাকটিস করব এখন একটু। হ্যাঁ, তাহলে ধরো 1 নাম্বার, তাই না, ইন্টিগ্রেশন 1/x dx। ঠিক আছে, এটা দেওয়া আছে, এটাকে তোমার সমাধান করতে বলছে। তাহলে দেখতেছি যে উপরে স্থির মান আছে, নিচে একটা একমাত্রা চলক আছে। ঠিক আছে, তাহলে এটা তো সরাসরি এই সূত্রটাই পড়ে গেল। তাহলে সরাসরি আমরা এখানে ln x প্লাস c লিখতে পারি, অথবা কি লিখতে পারি ভাইয়া, অথবা log x প্লাস c লিখতে পারি। এখন যদি এরকম থাকে, ধরো ইন্টিগ্রেশন উপরে আছে 5, নিচে আছে x dx, তাহলে আমরা কি লিখতে পারবো বলো? তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো উপরে কিন্তু স্থির মানেই আছে আর নিচে একমাত্রার চলক আছে। ঠিক আছে, এই যে 5, এটাও কিন্তু চেঞ্জেবল না, চেঞ্জেবল। আর নিচেরটা চেঞ্জ কেন হবে আর কি সেটা বলি, এটা চেঞ্জ কেন হবে না আর এটা চেঞ্জ কেন হবে। হ্যাঁ, x এর আমরা বিভিন্ন মান ধরি না, ধরি কিনা, অবশ্যই ধরি। ধরো x এর মান হচ্ছে তুমি 1 ও নিতে পারো, 2 ও নিতে পারো, 3 ও নিতে পারো, 5 ও নিতে পারো, 6 ও নিতে পারো, যা খুশি নিতে পারো। ঠিক আছে, কারণ এখানে এটা স্বাধীন চলক। ওকে, আর এই যে স্থির মান 5, এটা স্থির মান, এটা বোঝা যাচ্ছে এর মান হচ্ছে 5, এর নির্দিষ্ট করে মান আছে, একদম 5, 5 মানে 5। তুমি বুঝতে পারতেছো যে এক একের থেকে বড়, 10 এর থেকে ছোট, এমন একটা মান 5।
ঠিক আছে, এর পরিমাণটা কেমন তুমি বুঝতে পারতেছো, বাট এক্স এর মানটা কত হতে পারে তোমার এটা ধারণা নাই, আইডিয়া নাই, কোনো আইডিয়া নাই। ঠিক আছে, যা খুশি হতে পারে। অর্থাৎ যেটা তুমি নির্দিষ্ট করে বুঝতে পারতেছো যে এটা একটা মান আছে, একটা হচ্ছে কি বলবো, এটা একটা হচ্ছে ভার আছে একটা। ঠিক আছে, আর এটার কোনো ভার নাই, এটা যখন যেটা মান আসবে তখন সেটা ভার হবে। ওকে, তাহলে এইভাবে আমরা বুঝবো যে কোনটা স্থির মান কোনটা স্থির মান না। ওকে, আচ্ছা, তাহলে দেখতেছি যে উপরে এর আছে 5 আর নিচে আছে x। হ্যাঁ, তাহলে উপরে একটা স্থির মান আর নিচে একটা চলক আছে, এই চলকটার মাত্রা কত? 1, কিছু না দেওয়া থাকা মানে 1 থাকা। তাহলে এটাকে আমরা যখন অ্যান্সার করতে যাব, সমাকলন করব যখন, তখন লব অথবা লব যুক্ত করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে উপরে, উপরে যে এটা ছিল যে আমরা সূত্র হিসেবে যেটা লিখছি এটাতে 1 ছিল, এটাতে এখন আছে 5। তাহলে কি করব ভাইয়া? তাহলে 5 টাকে আমরা আলাদা করে নেব। ঠিক আছে, এই যে ইন্টিগ্রেশন দিলাম, এই 5 টাকে আলাদা করে এইদিকে টেনে নিয়ে আসলাম, এর সাথে ইনটু আকারে লিখলাম 1/x। ঠিক আছে, লিখতে পারি না? তারপর dx, মানে একটু ভাঙে লিখলাম এটাকে। ঠিক আছে, দেখো এখানের 5 আর এখানের 1, এই দুটাকে গুণ করে দিলে আবার উপরে 5 চলে আসে না? আসে। আর নিচে x আর 5 এর নিচে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, তাহলে x আর 5 গুণ করে দিলে নিচে x আছে, আসে। তাহলে আমরা পরের লাইন থেকে আগের লাইনে ফেরত আসতে পারি, তার মানে আমাদের এই লাইনটা লেখা ঠিক আছে, ভুল যায়নি। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু, এই যে দেখো এখন সূত্রটা কেমন পড়ে গেল। হ্যাঁ, এখন সূত্রটা এই টাইপের কিছুটা চলে আসে। ঠিক আছে, এখানে সরাসরি x এর পাওয়ার n দেওয়া নাই, বাট সামনে একটা কি আছে, সহগ আছে, সহগ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে যেমন সহগ আসার কারণে x এর সামনে সহগের কোনো পরিবর্তন হয় নাই, বাকি যে এই যে a বাদ দিয়ে x টু দ্য পাওয়ার n থাকলে তারপর dx থাকলে, মানে উপরের সূত্রটা, এই উপরের সূত্রটা এখানে পড়ছে, শুধুমাত্র এটা বাদ দাও, এখানে এ বাদ দাও, এখানে এ বাদ দাও, তাহলে দুইটা সূত্র একই, সেম জিনিস। এখানে 5টা কি, 5টা হচ্ছে সহগ, সহগ হওয়ার কারণে এর কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে এটা সহগ হওয়ার কারণে কোনো পরিবর্তন হয় নাই, মানে এ ছিল এখানে এ বসে গেছে। সেম ভাবে এখানে 5 সহগ, সহগ হওয়ার কারণে এর কোনো পরিবর্তন হবে না, এটাকে তুমি 5 এ লিখে দিতে পারবা। আর ইন্টিগ্রেশন 1/x dx, এটার মান কত পাইছো বলো তো? ln x অথবা log x, তাই না? তাহলে এখানে তুমি ln x নিতে পারো, প্লাস c নিতে পারো, অথবা log x নিয়ে প্লাস c দিতে পারো, অথবা তুমি এইভাবে লিখতে পারো যে 5 log x প্লাস c। ঠিক আছে, যেটা খুশি তোমার অ্যান্সার দিবা। ওকে, আচ্ছা, তাহলে 3 নম্বরে যাও। 3 নম্বরে ধরো এমন আছে যে ইন্টিগ্রেশন -10/x dx। ঠিক আছে, এবার সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসছে, তাহলে কি করব ভাইয়া? তাহলে আবার এটার মতো করে ভাঙে নিব। ঠিক আছে, আবার এইটার মতো করে ভাঙে নিব। কিভাবে ভাঙবো? এই যে ইন্টিগ্রেশন, আমাদের যেহেতু উপরে আমরা 1ই রাখবো, উপরে এখানে 10 আছে বাট আমরা 1 রাখবো, তাহলে যা আছে সেটাকে আমরা একটু কি করব, আলাদা করে লেখার চেষ্টা করব। তাহলে এই যে -10, এটা আলাদা করে লিখলাম। ঠিক আছে, মাইনাস আর 10 দুইটাই আলাদা করে লিখলাম, ইনটু, তাহলে 10 যদি এদিকে সরে আসে তাহলে এখানে কে থাকবে? 1 থাকবে, কিছু না থাকা মানে। আর নিচে যে x আছে নিচে x থাকলো, তারপর dx ইজ ইকুয়াল টু, কি হবে ভাইয়া এখন? এই যে দেখো এখানে -10 আর উপরের 1 গুণ করে ফেললে আমরা কি পাবো ভাইয়া? -10 একে -10। ঠিক আছে, আর নিচে যে x আছে সেই x তো নিচে আছেই, তার মানে আমরা পরের লাইন থেকে আগের লাইনে ফেরত যেতে পারি, তার মানে আমরা এই লাইনটা ঠিক করছি, ভুল করিনি। ঠিক আছে, আমরা এইভাবে ভাঙে লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এই যে -10 এবার কি? -10 এবার হচ্ছে সহগ, সহগের কোনো পরিবর্তন হয় না, আগেই বলে দিছি। তুমি দেখবা যে অনেক বইয়ে এইভাবে লেখা আছে, -10 দিয়ে আবার ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে আবার এটা লিখছে, পরের অংশটা লিখছে 1/x dx, এটাও রাইট। ঠিক আছে, কারণ বললাম তো সহগের কোনো পরিবর্তন হবে না, সহগ, সহগ মানে সহগকে তুমি সমাকলন করে যেটা পাবা, না করো সেটাই থাকবে, মানে না করে যেটা থাকবে করার পরও সেটাই থাকবে। অর্থাৎ ধরে নাও আমি হচ্ছে -10 কে সমাকলন করে ফেলছি, করে ফেলার পর এটা -10ই আছে, তারপর আমি এইটাকে সমাকলন করবো পরের অংশটাকে, ওই জন্য এটাকে আলাদা করে লেখা। এভাবে তুমি লিখতে পারো আর একটা লাইন এক্সট্রা, আর তুমি চাইলে এটার মতো সরাসরি অ্যান্সার লিখে দিতে পারো। ওকে, তাহলে -10 লিখলাম, তারপর ইন্টিগ্রেশন 1/x dx, এর মান আমরা জানি ln x অথবা log x। ঠিক আছে, উপরে একটা স্থির মান আর নিচে একমাত্র একটা চলক থাকলে
লন অথবা লগ যুক্ত করা হয়, তাহলে আমি ln x প্লাস সি এটা দিলাম। log x আর এবার লিখলাম না, ঠিক আছে, log x লিখলেও হবে। ওকে, তোমার ইচ্ছা তুমি কোনটাতে অ্যান্সার রাখবা। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এখন তোমরা আরো একটা নোট লিখে রাখো, লিখো নোট, নোট নাম্বার এটাকে ধরো 1 নাম্বার, পরেরটাকে 2 নাম্বার দাও, ঠিক আছে, পরেরটাকে 2 নাম্বার দাও। নোট 2 যেটা আছে এটা 1 নাম্বার লিখে নাও, পরেরটাকে 2 নাম্বার দাও। এখন যেটা লিখতেছি, লিখো এইভাবে যে কোনো ফাংশন যদি অনুপাত আকারে থাকে, ঠিক আছে, সেম কথা, এবং এর লব যদি একটি কি হয়, স্থির মান হয়। লব লব কি হবে, লব একটা স্থির মান হবে, এবং হর যদি একটি কি হয়, তোমার যদি রাশি হয়, ঠিক আছে। রাশি হয়, তাহলে সমাকলন করলে তোমার লগ অথবা লন হবে না এবার। ওকে, রাশি হয়, তবে ধরে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন করতে হবে, ঠিক আছে। কি বলছে ভাইয়া, নোট নাম্বার 2, নোট নাম্বার 2 বলছে যে কোনো একটা ফাংশন যদি অনুপাত আকারে থাকে এবং এর লব যদি একটা স্থির মান হয়, লব কি হবে, লব হবে একটা স্থির মান। সরি, তোমরা তো দেখতে পাচ্ছ না, তাই না, অনুপাত আকারে থাকে এবং এর লব যদি একটি স্থির মান হয়, ঠিক আছে, এবং হর হর যদি একটি রাশি হয়। এর আগে হরে ছিল একটা একমাত্রার চলক, আর এখন হর একটা কি হবে, রাশি হবে, ঠিক আছে, রাশি হয়, তবে ধরে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে আমি একটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো বুঝবা ডিপলি। ধরো 4 নাম্বার, আজকের জন্য 4 নাম্বার ইন্টিগ্রেশন, ধরো উপরে আছে যে 2 বাই নিচে 2x প্লাস 5 এরকম দিলাম dx, এটা তোমাকে কি করতে বলছে, সমাকলন করতে বলছে বা সমাধান করতে বলছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো উপরে একটা স্থির মান দেওয়া আছে, আর নিচে একটা কি দেওয়া আছে, রাশি দেওয়া আছে, ঠিক আছে। রাশি কি ভাইয়া, এই যে এইটাই রাশি 2x প্লাস 5, এটা একটা রাশি, ঠিক আছে। যেমন বাংলার ক্ষেত্রে ক খ গ ঘ এগুলা কি এক একটা কি বলবো বর্ণ, তাই না, ক খ গ ঘ এগুলা। আর যখন এই যে ক খ দন্তান্ন একসাথে মিলিত হলো, তখন এটা একটা কি হলো, ওয়ার্ড হলো, তাই না, একটা শব্দ হলো, তাই না। সেরকম ভাবে এই যে গাণিতিক ব্যাপারে তোমার এটা একটা হচ্ছে কি অঙ্ক, এইটা একটা হচ্ছে চলক, এটা একটা হচ্ছে বীজগাণিতিক চিহ্ন, ঠিক আছে। তার মানে এগুলা যখন একত্র হয়ে কিছু একটা গঠন করবে, সেটাকে আমরা বলি রাশি। ওকে, বুঝতে পারছো তাহলে রাশি জিনিসটা কি। আচ্ছা, তাহলে উপরে যদি একটা স্থির মান থাকে, নিচে যদি একটা রাশি থাকে, তাহলে আমরা কি করব, বলা হয়েছে যে উপরে বলতে লব, লব যদি স্থির মান থাকে, আর নিচে বলতে হর, হর যদি একটা রাশি থাকে, তাহলে আমাদের ধরে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে, ঠিক আছে। কি করতে বলছে, ধরে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে বা সমাকলন করতে বলছে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে নোটের অনুপাতেই আমাদের কি প্রশ্নটা দেওয়া আছে বা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এবার এটাকে সমাধান করব কিভাবে, ধরে প্রতিস্থাপন পদ্ধতিতে। কাকে ধরবো, কি ধরবো ভাইয়া, তাই না। আসো তাহলে ধরি, ধরি এই যে রাশিটা আছে, রাশিটাকে ধরবো, ঠিক আছে, রাশিটাকে ধরবো। আচ্ছা, তাহলে যে কোনো চলক ধরতে পারো তুমি, এখানে আমি জেড ধরলাম, কারণ অধিকাংশ বইয়ে
জেড ধরা হয়েছে, তুমি চাইলে এটাকে ওয়াই ধরতে পারো, তুমি চাইলে এটাকে কি ধরতে পারো, মানে এক্স, এক্স এখানে স্বাধীন চলক, এক্স বাদ দিয়ে যে কোনো কিছু ধরতে পারো, এখানে ওয়াই না ধরে তুমি ডাব্লিউ ধরতে পারো, এখানে ভি ধরতে পারো, এখানে ইউ ধরতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। কিন্তু অধিকাংশ বইয়ে যেহেতু জেড ধরা হচ্ছে, তাহলে আমরাও ধরি, ঠিক আছে, শিক্ষকদেরও বোঝার সুবিধা হবে। ওকে, তাহলে এখানে নিচে আছে কি, নিচে আছে হচ্ছে রাশিটা আছে 2x+5, আমি z ইজ ইকুয়াল টু ধরে নিলাম 2x+5, ঠিক আছে। এখন ধরার পর কি করতে হবে ভাইয়া, ধরার পর একে অন্তর্কলন করতে হবে, ঠিক আছে। এই যে তোমাদের যে ফার্স্ট ইয়ারে বলা হয়েছিল যে অন্তর্কলন তোমাদের অনেক কাজে আসবে, এই যে দেখো কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে অন্তর্কলন করতে হবে, অন্তর্কলন করতে গেলে কি করতে হবে ভাইয়া, এই যে ডিফারেন্সিয়েশন, তাই না, ডি তে হচ্ছে ডিফারেন্সিয়েশন, তার মানে প্রথমে উপর নিচে ডি বাই ডি নিয়ে নিবা। এরপর কি করবা ভাইয়া, এরপর এখানে স্বাধীন চলককে আর অধীন চলককে, তোমাদেরকে আমি স্বাধীন চলক অধীন চলক বের করার সহজ যে মানে টিপস দিছিলাম, সেটা হচ্ছে যে একা থাকবে সে হচ্ছে অধীন চলক, এই যে জেড একা আছে, যার কোনো সঙ্গী নাই, বেচারা যে, ঠিক আছে, সে হচ্ছে অধীন চলক, তার মানে অধীন চলক বসবে কে, উপরের ডি এর সাথে, ঠিক ঠিক আছে, অধীন চলক বসবে কোথায়, উপরের ডি এর সাথে। আর স্বাধীন চলককে যার সঙ্গী আছে, সাঙ্গপাঙ্গ আছে, দল নিয়ে থাকে, এই যে এক্স, একাই আছে, একাই নেই, এর সাথে 2 আছে, এর সাথে +5 আছে, ঠিক আছে, একাই নেই, তাহলে সে স্বাধীন চলক, স্বাধীন চলক বসে নিচে অন্তর্কলনের সময়, তাহলে ইজ ইকুয়াল টু, দেখো তো এই পাশে বাম পাশে কে ছিল, জেড ছিল, জেড এখানে আছে, জেড কে বাদ দিয়ে আমরা এই পাশে এক্সট্রা কি কি নিছি, এই যে ডি বাই ডি এক্স নিছি এক্সট্রা, তাই না, জেড তো আগে থেকেই ছিল। ওকে, তাহলে যেহেতু এই পাশে ডি বাই ডি এক্স এক্সট্রা নিছি, এই পাশেও ডি বাই ডি এক্স এক্সট্রা নিতে লাগবে। এরপর এই পাশে যা আছে তাই লিখো, যে 2x+5, ঠিক আছে। আচ্ছা, অন্তর্কলন বলতে তুমি কি বুঝো বলো। আচ্ছা, অন্তর্কলনের মান তো বের করতে হবে না, দরকার নেই আমাদের ওটা বুঝানো। দেখো তাহলে এখানে কি পাইলা তুমি, dz বাই dx ইজ ইকুয়াল টু, এই পাশে কি পাবা, কার সাপেক্ষে করতেছো, এই যে নিচের ডি এর সাথে যে থাকবে তার সাপেক্ষে তুমি অন্তর্কলন করতেছো, তার মানে নিচে যে ডি এর সাথে চলক আছে, কি আছে, এক্স আছে, তার মানে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করতেছি। এখানে প্রথমে আমরা হচ্ছে অন্তর্কলন করব এইটাকে, হ্যাঁ, এক্স এর সাপেক্ষে, তারপর এটাকে। ওকে, এটাকে যখন করব, দেখো এক্স এর সাপেক্ষে করতেছি, এখানে এক্স আছে, এক্স এর পাওয়ার কিছু নাই, মানে কত আছে বলো, 1 আছে, 1, কিছু পাওয়ার না থাকা মানে 1 থাকা। যখন দেখবা কোন চলকের পাওয়ার 1 আছে, তখন তাকে অন্তর্কলন করলে তার যা সহগ থাকবে সেটাই অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে x এর সাপেক্ষে করতেছি, এখানে x আছে, x এর পাওয়ার 1 আছে, 1 থাকলে যাই সহগ তাই অ্যান্সার। তাহলে সহগ কত ভাইয়া, এই যে x এর সাথে যা থাকবে তাই ওর সহগ, ঠিক আছে, x এর সাথে কি আছে, 2 আছে, তাহলে 2 হচ্ছে সহগ, তাহলে এখানে 2 অ্যান্সার, ঠিক আছে। এরপর প্লাস আছে, প্লাস দিয়ে দাও। ওকে, তারপর কার সাপেক্ষে করতেছি ভাইয়া, x, x এর সাপেক্ষে করতেছি, বাট এই যে 5 এর সাথে x নাই, x না থাকলে এটা ধ্রুবক হয়ে যায়, ধ্রুবক হলে এর মান 0 হয়ে যায়, ঠিক আছে। ওকে, ক্লিয়ার, আশা করি বুঝতে পারছি। ওকে, তো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, কমেন্ট চেক করি আমি, দেখতেছি আমি তোমাদের কমেন্ট তো কেউ করো না, ওকে, করলে আমি হচ্ছে অবশ্যই রিপ্লাই পাবা। দেখো তাহলে জিরোর তো কোনো ভ্যালু নেই, আমরা জিরোটা চাইলে নাও লিখতে পারি, ঠিক আছে, এখানে লিখলাম না ধরো। তাহলে এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করে কাকে বোঝায়, এই যে 2 এর নিচে কিছু নাই, তার মানে 2 এর নিচে কি আছে ভাইয়া, 2 এর নিচে 1 আছে, ঠিক আছে। আড়াআড়ি গুণ করা বলতে উপরটা দ্বারা নিচেরটাকে গুণ করা বোঝায়, এবং নিচেরটা দ্বারা উপরেরটাকে গুণ করা বোঝায়। তার মানে আমি dx দ্বারা গুণ করব এই যে 1 কে, আর সরি dz দ্বারা গুণ করব 1 কে, আর dx দ্বারা গুণ করব এই যে উপরেরটাকে মানে 2 কে, ঠিক আছে, এটাকে বলে আড়াআড়ি গুণ করা। তাহলে দেখো dz এর সাথে 1 গুণ করলে dz, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 2 এর সাথে dx গুণ করলে 2dx, ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি পাইলাম বলো, এখানে পাইলাম dz ইজ ইকুয়াল টু 2dx, ঠিক আছে। এইটা আমাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো আমরা বের করে নিলাম আমাদের সুবিধার জন্য, ঠিক আছে। ধরে এবার আমরা কি করব, প্রতিস্থাপন পদ্ধতিতে এটাকে সমাধান করব। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে গেলে প্রতিস্থাপন করতে হবে, কাকে প্রতিস্থাপন করব, এই যে দেখো এখানে x স্বাধীন চলক x ছিল, এখন আমরা স্বাধীন চলক বানাবো কাকে জানো, এই যে z কে, এই জন্য আমরা এখানে z ধরছি, এখানে যাই ধরবো তাকে স্বাধীন চলক বানাবো,
ঠিক আছে, তাহলে বানাইলে কি হবে দেখো, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশন রাখলাম, উপরে 2 আছে 2 রাখলাম, নিচে কি আছে, নিচে আছে 2x প্লাস 5। এই যে দেখো তো আমরা 2x প্লাস 5 কে আমরা কি ধরছি ভাইয়া, আমরা ধরছি z। ঠিক আছে, কি ধরছি, z ধরছি, z 2x প্লাস 5 কে। তাহলে আমরা এই যে 2x প্লাস 5 এর জায়গায় z কে প্রতিস্থাপন করে দেব। ঠিক আছে, কাকে প্রতিস্থাপন করে দিব, z কে। তার মানে এই যে 2x প্লাস 5 এর জায়গায় z লিখলাম। ক্লিয়ার? এরপর যেহেতু স্বাধীন চলক এখানে z বানিয়ে দিছি, তাহলে d এর পর অবশ্যই x থাকবে না, কারণ d এর পর যেই থাকে তাকেই তো স্বাধীন চলক বোঝাই। তাহলে d এর পর চলে আসবে z। তাহলে d এর পর z নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি ভাইয়া, দেখো আমরা এখানে পাচ্ছি dz is equal to 2dx, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে উপরে আছে 2 আছে না, এই 2 টাকে এখানে না লিখে আমরা এখানে লিখি যে 2dx একসাথে লিখি। তাহলে এখানে কি লিখবো ভাইয়া, এখানে কিছু নেই, মানে 2 টাকে যেহেতু এদিকে সরে নিয়ে এসেছি, তাহলে এখানে কিছু না থাকা মানে 1 থাকা, 1। ঠিক আছে, তাহলে 1 লিখলাম এখানে। ক্লিয়ার? দেখো তাহলে ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা এটাকে একসাথে প্রতিস্থাপন করা উচিত। দাঁড়াও, আমরা প্রথমত এটাকে একটু সাজাই নিই। ঠিক আছে, এই যে 2x প্লাস 5 এখানে রাখি, 2x প্লাস 5, এরপর হচ্ছে 2dz, সরি 2dx এটা লিখি। ঠিক আছে, এইভাবে সাজাই নেব প্রথমে। কেন সাজাইলাম ভাইয়া, কারণ আমাদের এখানে পাইছি কি, এখানে dz is equal to 2dx পাইছি। ঠিক আছে, এই জন্য 2dx টা একসাথে করে নিলাম, যেন এইটা is equal to আমি dz লিখতে পারি। ওকে, এই কারণে এখানে 2 টাকে এইদিকে সরাই নিয়ে আসলাম। ক্লিয়ার? এরপর এখন প্রতিস্থাপন করো, তাহলে ইন্টিগ্রেশন, উপরে 1 থাকতেছে, নিচে 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু, আমরা z ধরে নিছি, তাহলে z লিখে দিলাম। তারপর 2dx এর মান কি পাইছি ভাইয়া, আমরা dz, তাহলে আমরা dz লিখে দিলাম। ঠিক আছে, এই যে এই লাইনে আমরা প্রতিস্থাপন করে ফেললাম। প্রতিস্থাপন করে ফেলার পর এখন আমরা সমাকলনের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সমাকলনের সূত্র অ্যাপ্লাই করলে কি হবে ভাইয়া, দেখো আমাদের এই যে আগের সূত্রটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, ইন্টিগ্রেশন, উপরে একটা স্থির মান, নিচে একটা একমাত্র চলক থাকলে তাকে সমাকলন করলে আমরা ln x প্লাস c অথবা log x প্লাস c লিখতে পারি। সেটা এখানে পড়ছে, দেখো উপরে একটা স্থির মান, নিচে একটা চলক আছে, চলকের মাত্রা কত, কিছু নাই, মানে 1 আছে, তার মানে একমাত্রিক চলক। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা করতে গেলে কি লিখতে পারবো, log z প্লাস c। ঠিক আছে, এখানে x ছিল, এখানে x ছিল, এই জন্য আমরা এখানে ln এর পর x লিখছিলাম। এখানে কি আছে, z আছে, d এর পুরো z আছে, মানে এখানে স্বাধীন চলক z, এই জন্য আমরা এখানে z লিখতেছি। এখানে স্বাধীন চলক x, এই জন্য আমরা এখানে x লিখতেছি। ক্লিয়ার? বুঝতে পারতেছো তো? আশা করি বুঝতে পারতেছো। তাহলে এইখানে কিন্তু অ্যান্সার হবে না, আমাদের প্রশ্ন করছিল কি দিয়ে, স্বাধীন চলক ছিল x, আর এখন আমাদের উত্তর আসলো কি দিয়ে, z দিয়ে, তাই না? তাহলে z তো রাখা যাবে না, x লিখতে হবে। তাহলে x কিভাবে করবো ভাইয়া, আবার আমরা এই যে log রাখলাম, z এর মানটা আবার বসাই দেবো, z is equal to আবার 2x plus 5 লিখে দেবো, বুঝছো? আবার প্রতিস্থাপন করে দিলাম, 2x plus 5 plus c, এই যে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তার মানে প্রতিস্থাপন করতে হবে কয়বার ভাইয়া, প্রতিস্থাপন করতে হবে তোমাকে 2 বার। একবার এই জায়গায়, আরেকবার সূত্র অ্যাপ্লাই এর পরে আরো একবার প্রতিস্থাপন করে দিতে হবে। ঠিক আছে, একবার x থেকে z এ প্রতিস্থাপন করব, সরি x থেকে z এ প্রতিস্থাপন করব, আর একবার z থেকে x এ প্রতিস্থাপন করব। ওকে, তাহলে আমরা যদি আরো দুই একটা ম্যাথ করি তাহলে হচ্ছে আরো তোমরা বেশি ভালো বুঝবে। ওকে, কঠিন লাগলে জানাবো, বোঝানোর হয়তো আহ কিছু জিনিস হচ্ছে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই, মানে বোঝানোর আহ, যে ধরনটা এটা একটু হলেও চেঞ্জ করা যাবে। ওকে, আচ্ছা ধরো এবার তোমাদের দিলাম 5 নাম্বার ইন্টিগ্রেশন, ধরো দিলাম হচ্ছে 6/6 কত দেবো বলো, 3x স্কয়ার দেই। না, স্কয়ার তো দেওয়া যাবে না, এখানে 6x এ দিতে হবে, 6x ধরো মাইনাস 20 এরকম দিলাম। ঠিক আছে, dx এটা হচ্ছে তোমাকে কি করতে বলা হয়েছে, সমাকলন করতে বলা হয়েছে। তাহলে তুমি এখন কি করবা, তাহলে প্রথমত তোমাকে বলা হয়েছে যে যদি হচ্ছে উপরে একটা স্থির মান, নিচে একটা
কি থাকে, রাশি থাকে, তাহলে ধরে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে লাগবে। তাহলে ধরতে হবে, তাহলে ধরি, কি ধরবো ভাইয়া, এই যে নিচে যে রাশিটা আছে, রাশিটাকে ধরতে হবে। ঠিক আছে, তাহলে z ইজ ইকুয়াল টু নিচের রাশিটাকে ধরলাম 6x মাইনাস 20। ঠিক আছে, এটা ধরে নিলাম। ধরে এখন কি করতে হবে, অন্তর্কলন করা লাগবে, তাই না? তাহলে অন্তর্কলন করতে গেলে তোমাদের বুঝেছি ডি বাই ডি লিখবা প্রথমে, তারপর অধীন চলক যে একাই আছে তাকে লিখবা উপরে, স্বাধীন চলক যে দলবল নিয়ে আছে তাকে লিখবা নিচে। তাহলে ইজ ইকুয়াল টু, এই পাশে যে অলরেডি ছিল এক্সট্রা লিখছি ডি বাই ডি এক্স, তার মানে এই পাশেও ডি বাই ডি এক্স লিখতে লাগবে। ঠিক আছে, তারপর 6x প্লাস 20 যা আছে তাই লিখে ফেলবা মাইনাস 20। ওকে, লেখার পর কি করবো ভাইয়া, এখন অন্তর্কলনের সূত্র অ্যাপ্লাই করবা। অন্তর্কলনের সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে লিখবা বা dz বাই dx, এই পাশে কোনো পরিবর্তন করলা না। কার সাপেক্ষে করতেছে, x এর সাপেক্ষে। x এর পাওয়ার কিছু নাই, মানে কি আছে, 1 আছে, 1 থাকলে যাই সহগ তাই অ্যান্সার সহগকে x এর সাথে যে আছে সেই সহগ, x এর সাথে 6 আছে তাহলে 6 সহগ, তাহলে 6 এখানে অ্যান্সার। তারপর মাইনাস দিয়ে এখানে একটা স্থির মান আছে, হ্যাঁ, অন্তর্কলন করার সময় স্থির মানকে কি করা হয়, যদি অন্তর্কলন করা হয় তাহলে সেটা শূন্য হয়ে যায়। যে x এর সাপেক্ষে করতেছি বাট এখানে 20 সাথে x নাই, এই জন্য এটা স্থির মান। এই স্থির মানকে অন্তর্কলন করলে এর মান শূন্য হয়ে যাবে, তার মানে মাইনাস শূন্য হবে। মাইনাস শূন্যর কি কোনো ভ্যালু আছে বলতো? 6 থেকে মাইনাস শূন্য করলে 6 এর কি কোনো পরিবর্তন হবে? হবে না। তো আমরা এখানে চাইলে লিখতে পারি, না চাইলে লিখবো না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে বা, হ্যাঁ, এবার কি করবো ভাইয়া, আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ করে দাও। তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এর নিচের 1 এর সাথে উপরে dz গুণ করলে dz ইজ ইকুয়াল টু, এই উপরে 6 এর সাথে নিচের dx গুণ করো, তাহলে 6 dx। ঠিক আছে, আচ্ছা, এর আগেরটা আমি কিভাবে সাজাইছিলাম ভাইয়া, এই যে এইভাবে সাজাইছিলাম, যে ইন্টিগ্রেশন 1 উপরে নিলাম, নিচে কত আছে 6x মাইনাস 20, হ্যাঁ, আর 6 টাকে এদিকে একটু নিয়ে আসে এই যে dx এর সাথে লিখলাম, কারণ এইখানে 6 dx একসাথে আছে। ঠিক আছে, এইভাবে সাজাইছিলাম। তুমি মানে বলতে পারো যে ভাইয়া আমি হচ্ছে এইভাবে সাজাবো না। ঠিক আছে, তাহলে কি করব, তাহলে তুমি অন্য উপায়ে যেতে পারো। অন্য উপায় কি, তুমি দেখতেছো এখানে শুধুমাত্র dx আছে, এই dx এর সাথে কেউ নাই, তাহলে এখানেও শুধুমাত্র dx রাখতে পারো যদি চাও। ঠিক আছে, তাহলে তুমি এইভাবে করতে পারো, তখন এই 6 টাকে ডান দিক থেকে বাম দিকে সরাই আনো। বাম দিকে সরাই আনলে কি হবে বলতো, 6 টা এই পাশে dx এর সাথে গুণ আছে, তাহলে বাম দিকে সরে আসলে ভাগ হয়ে যাবে, তারপর 1/6 হয়ে যাবে, তারপর dz আছে dz রাখবা, তারপর dx রাখবা। ঠিক আছে, যদি এটা করো, যদি এটা করো তাহলে এই লাইনের প্রয়োজন হবে না, দ্বিতীয় লাইনটার প্রয়োজন হবে না, দ্বিতীয় লাইনেই তুমি প্রতিস্থাপন করে দিতে পারবা। ঠিক আছে, আর যদি এই লাইনটা না করো তাহলে এই লাইন করতে গেলে, মানে এই লাইন দিয়ে উপরের লাইনটা দিয়ে করতে গেলে তোমার এই লাইনটার প্রয়োজন হবে। ঠিক আছে, এই লাইনটা কিভাবে আনবা, এই যে 6 টাকে dx এর সাথে লিখবা ডান দিকে। ঠিক আছে, আর এইখানে তখন কিছু না থাকা মানে 1 থাকা, কারণ 6 ইজ ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি 1 ইন্টু 6, তাই না, 1 ইন্টু 6 লিখতে পারি। তার মানে আমি ধরো হচ্ছে 6 টাকে এখানে 1 ইন্টু 6 ছিল, সেই 6 টাকে এখানে না লিখে এইদিকে লিখছি, একটু কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, আর যদি তুমি হচ্ছে এইভাবে করো তখন তোমার 6 টাকে আর এদিকে আনার দরকার নেই, 6 এখানেই থাকবে। ওকে, আচ্ছা, যেহেতু আমরা আহ, কেবল দুই একটা ম্যাথ করতেছি, তাহলে আমরা একই নিয়মে করি, পরে যখন আমরা মানে অনেক বেশি ম্যাথ শিখে যাব, ঠিক আছে, তখন আমরা বিভিন্ন ধরনের নিয়ম শিখাবো। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন। এখন কি করবো ভাইয়া, প্রতিস্থাপন করব, তাই না? তাহলে প্রতিস্থাপন করে দেখি। তাহলে ইন্টিগ্রেশন উপরে 1 আছে, 1 রাখলাম, আর নিচে যে 6x মাইনাস 20 আছে, এইটা ইজ ইকুয়াল টু আমি কি লিখবো ভাইয়া, এই যে z লিখবো। ঠিক আছে, তার মানে নিচে z, আর এখানে 6 dx, এর মান কি লিখতে পারি আমি, dz। ঠিক আছে, তাহলে এখানে লিখবো dz। ক্লিয়ার, তাহলে ইজ ইকুয়াল টু, এখন দেখো উপরে একটা স্থির মান, নিচে একটা একমাত্রা চলক, হ্যাঁ, এমন যদি থাকে তাহলে আমি একে যদি সমাকলন করি, তাহলে নোট নাম্বার 1 এর মধ্যে আমি বলে দিছি যে লব অথবা লন যুক্ত করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারবো log z প্লাস c, সমাকলন চিহ্ন উঠে গেছে, সাথে একটা প্লাস c চলে আসছে। ওকে, তাহলে এখনই কি কাজ শেষ? কাজ শেষ না, কারণ বলছি যে আমাদের প্রশ্নে দেওয়া আছে স্বাধীন চলক x, আর অ্যান্সারে আসছে কি স্বাধীন চলক z, তাই না?
তাহলে অ্যান্সারেও স্বাধীন চলক x নিয়ে আসতে হবে। x নিয়ে আসতে গেলে কি করতে হবে, এই যে z এর মান আবার প্রতিস্থাপন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে z এর মান কত ছিল, z এর মান ছিল 6x প্লাস মাইনাস 20, ঠিক আছে, এর সাথে প্লাস c, এটাই অ্যান্সার। ক্লিয়ার? সহজ না? কঠিন লাগে? কঠিন লাগলে বলবা অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি তোমাদের, কতক্ষণ হলো, সময় আছে, সমস্যা নাই। আমরা ভাগ, সমাকলনের ভাগ বলি, হ্যাঁ। সমাকলনের ভাগের কোনো নিয়ম হয় না, হ্যাঁ। এই যে যেমন এটা একটা ভাগের মধ্যে অংশ পড়ে, তাই না? এই যে দেখো ভাগ আকারে আছে না দিকে, ওকে। তো এটা তো ছিল উপরে স্থির মান একটা, আর নিচে ছিল একদম একটা রাশি, ঠিক আছে। এখন এমনও তো থাকতে পারে যে উপরেও রাশি আছে নিচেও রাশি আছে, সেই ক্ষেত্রে কি করবা? তাহলে আরো একটা নোট লিখে রাখো, নোট নাম্বার 3 লিখে রাখো, ঠিক আছে। নোট লিখো যে সমাকলনে ভাগের কোনো নিয়ম নেই বা নিয়ম হয় না, ঠিক আছে। সমাকলনে ভাগের কোনো নিয়ম নেই বা সূত্র নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাই দুটি ফাংশন পরস্পর ভাগ অবস্থায় থাকলে তাদের মধ্যে নিজেদের মধ্যে ভাগ সম্ভব হলে ভাগ করে ফাংশন দুটিকে ছোট করার চেষ্টা করব, ঠিক আছে। আর যদি ভাগ সম্ভব না হয় তাহলে ধরে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। ক্লিয়ার? সিম্পল কথা। দুইটা ফাংশন ধরো পরস্পর ভাগ অবস্থায় আছে, আমি উদাহরণ হিসেবে লিখে দিই। কত নাম্বার আমরা করছিলাম লাস্ট? মেবি 5 করছি, 6 নাম্বার দিলাম এটা, ওকে। আচ্ছা, তাহলে ধরো যে দুইটা ফাংশন পরস্পর ভাগ আকারে আছে, এটা ইন্টিগ্রেশন চিহ্ন, হ্যাঁ। ধরো দেওয়া আছে যে x স্কয়ার প্লাস 5x প্লাস 10, ঠিক আছে, বাই নিচে ধরো দেওয়া আছে যে x, জাস্ট x এ দিলাম, ওকে, তারপর dx। আচ্ছা, তাহলে দুইটা ফাংশন, এখানে কেন দুইটা ফাংশন বলতেছি ভাইয়া? দেখো উপরের যে রাশিটা আছে এখানে একটা চলক আছে x, নিচে যে মানে এখানে শুধুমাত্র একটা চলক আছে, বাট এখানে চলক না থাকে তো অন্য কিছু থাকতে পারতো, এখানে চলক বা চলক না থাকে রাশিও থাকতে পারে, সমস্যা নেই, ওকে। আচ্ছা, আমি উপরে রাশি দিয়ে দেখাচ্ছি, আরো সমস্যা নেই। তো এটা ধরো নিচে একটা শুধুমাত্র চলক আছে, তো এই অবস্থায় এরা পরস্পর দুইটা ফাংশন, এটা একটা আলাদা ফাংশন, এটা একটা আলাদা ফাংশন, ঠিক আছে। সো আলাদা ফাংশন হওয়ার কারণে এরা দুইজন যখন ভাগ অবস্থায় আছে, হ্যাঁ, প্রথম কাজ কি, প্রথম কাজ দেখবো আমরা যে দুটি ফাংশন পরস্পর ভাগ অবস্থায় থাকলে, এই যে দুটি ফাংশন ভাগ অবস্থায় আছে, যদি নিজেদের মধ্যে ভাগ সম্ভব হয় তাহলে ভাগ করে ছোট করে নিব ফাংশনটা। দেখো এখানে কিন্তু নিজেদের মধ্যে ভাগ সম্ভব, কিভাবে সম্ভব ভাইয়া? দেখো আমি এটাকে এভাবে ভাঙে লিখতে পারি, ইন্টিগ্রেশন, প্রথমে এই যে x স্কয়ার
বাই নিচে এই এক্সটা লিখতে পারি, ঠিক আছে। তারপর প্লাস আছে না, প্লাস দিয়ে দিতে পারো। আবার এই যে 5x আছে বাই নিচে x আছে না, এটাকে এইভাবে লিখতে পারি, প্লাস আছে আবার প্লাস দিতে পারো, 10/x এইভাবে লিখতে পারি dx, ঠিক আছে। এইভাবে আমরা প্রথমে ভাঙে নিতে পারি, এখনো কিন্তু ভাগ করি নাই, ঠিক আছে। এই যে এইবার আমরা ভাগ করে দিব, নিজেদের মধ্যে ভাগ করে দিব, ঠিক আছে। মানে এটা সমাকলনের কোনো ভাগের সূত্র পড়বে না, বেসিক যে ভাগের আহ মানে আছে, প্রক্রিয়া আছে, সেটা অ্যাপ্লাই হবে, বাট সমাকলনের কোনো সূত্র নাই ভাগের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন থাকলো, এই যে এক্স স্কয়ার কে আমরা যদি এক্স দ্বারা কাটি, এক্স স্কয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, হ্যাঁ, এটা হচ্ছে এক্স স্কয়ার, আর নিচে আছে এক্স, তাহলে এই যে উপর নিচে যদি এক্স কাটি তাহলে কি থাকে, একটা এক্স থাকে, ওই একটা এক্স থাকলো, ক্লিয়ার। তারপর প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, এই যে উপর নিচে এক্স এক্স যদি কাটে দিই তাহলে থাকলো কি, শুধুমাত্র 5 রাখলাম, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, ওকে। 10 কে তো আর এক্স দ্বারা কাটা যায় না, তাই না, তাহলে 10 এর জায়গায় 10 ই থাকবে, এক্স এর জায়গায় এক্স ই থাকবে, কিন্তু এটা একটা আবার সূত্রে পড়ে গেছে। সূত্র কি, উপরে এই যে স্থির মান, নিচে একটা একমাত্রার চলক যদি থাকে তাহলে আমরা লন অথবা লব যুক্ত করতে পারি এরকম। তো উপরে যেহেতু স্থির মানটা শুধুমাত্র 1 আছে আমাদের সূত্রে, তাহলে আমরা এখানে উপরে শুধুমাত্র 1 রাখবো, 1 রাখতে গেলে 10 টাকে আমরা একটু সরাই নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 10 ইন্টু 1/x এইভাবে লিখো, তারপর dx লিখো, ঠিক আছে। এখন তুমি সূত্র অ্যাপ্লাই করো, মানে এখন তুমি সমাকলনের সূত্র অ্যাপ্লাই করবা। এই যে দেখো, নিজেদের মধ্যে ভাগ করে ফাংশনটাকে কি করছি আমরা, ছোট করে আনছি বা সহজ করে আনছি, ঠিক আছে। এটাই হচ্ছে প্রথম কাজ। যদি নিজেদের মধ্যে ভাগ যায় তাহলে নিজেদের মধ্যে ভাগ করে দিব, আর যদি না যায়, এই যে যদি না যায়, ভাগ সম্ভব না হয়, তখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। তার মানে ভাগ গেলে ভাগ করে দিব, না ভাগ গেলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। আচ্ছা, যেহেতু এটা ভাগ গেছে তাহলে ভাগ করে দিলাম, ভাগ করে দেওয়ার পর এখন আমরা বেসিক যে যে এইগুলো সূত্র পড়বে। এখন দেখো, তাহলে ইন্টিগ্রেশন শুধুমাত্র এখানে x আছে, ঠিক আছে, শুধুমাত্র x আছে, তাহলে চাইলে তুমি এটাকে এইভাবে ভাঙে লিখতে পারো, ইন্টিগ্রেশন শুধুমাত্র x লিখলা, তারপর dx লিখে দাও, তারপর আবার প্লাস আছে প্লাস দিতে পারো, তারপর আবার ইন্টিগ্রেশন দিয়ে আবার 5, তারপর আবার dx, প্লাস আছে প্লাস দিতে পারো, আবার ইন্টিগ্রেশন দিয়ে 10 ইন্টু 1/x, আবার এই যে dx টা নিয়ে আসতে পারো, ঠিক আছে। তোমার ইচ্ছা, তুমি চাইলে একেবারে এই লাইন থেকে, এই যে এখন যে লাইন করতেছি এই লাইনে আসতে পারো, ওকে। তাহলে দেখো, ইন্টিগ্রেশন x আছে, হ্যাঁ, x এর পাওয়ার কিছু নাই মানে কি আছে বলতো, পাওয়ার কিছু না থাকা মানে 1 থাকা, মাস্ট বি 1 থাকা, ঠিক আছে। তার মানে এই যে সূত্র, এক নম্বর সূত্র, x এর উপর পাওয়ার n, এখানে x এর উপর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তার মানে n এর মান কত, n এর মান 1, ঠিক আছে। তারপর dx, তাহলে সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, x টু দ্য পাওয়ার n, তাহলে লিখো x টু দ্য পাওয়ার n বলতে এখানে 1, হ্যাঁ, এই n এর সাথে কি হয় আবার প্লাস 1 যুক্ত হয়, তাহলে প্লাস 1 করে দিবা, ঠিক আছে, বাই উপরে 1 প্লাস 1 মানে নিচেও 1 প্লাস 1, ঠিক আছে, নিচেও 1 প্লাস 1, তারপর এর সাথে একটা প্লাস সি আছে, তাই না। আমি তোমাদের এর আগের ক্লাসে বুঝাইছি যে সি আমরা একটাই নিব, যখন এরকম একটা রাশির হচ্ছে সমাকলন করব, সি নিব একটাই, ঠিক আছে। তার মানে এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের জন্য একটা সি, আবার এই ইন্টিগ্রেশনের জন্য আরেকটা সি, এই ইন্টিগ্রেশনের জন্য আরেকটা সি, এভাবে না নিয়ে আমরা সব ইন্টিগ্রেশন চিহ্ন যখন একেবারে উঠে যাবে তারপর একটা সি নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখনই আমরা সি নিচ্ছি না, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন 5 আছে, তারপর dx আছে, এটা কয় নাম্বার সূত্রে পড়ে ভাইয়া, এই যে 3 নাম্বার সূত্রে পড়ে। কিভাবে, এই যে দেখো d এর পর x আছে, বাট যাকে আমরা সমাকলন করতেছি অর্থাৎ 5 কে সমাকলন করতেছি, বাট 5 এর সাথে এই x চলক নাই, যেমন এখানে ছিল যে এইখানে d এর পর x আছে, বাট এখানে শুধুমাত্র a আছে, হ্যাঁ, এই a এর সাথে x চলকটা না থাকার কারণে আমাদের রেজাল্ট কি ছিল, এই যে a এর সাথে x লিখছিলাম একসাথে, ঠিক আছে। সেম ভাবে এখানে 5 এর সাথে তাহলে কি লিখবো, x লিখবো, ক্লিয়ার। ঝামেলা থাকলে মানে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে বলবা। তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, তারপর 10 হচ্ছে স্থির মান, 10 হচ্ছে স্থির মান, প্লাস হচ্ছে এটা হচ্ছে এই যে x এর সহগ, ঠিক আছে, তাহলে সহগের কোনো পরিবর্তন হবে না, 10 এর জায়গায় 10 ই থাকবে, কিন্তু ইন্টিগ্রেশন 1/x dx এর মান কত, ইন্টিগ্রেশন 1/x dx এর মান ln x অথবা log x, তাই না। তাহলে আমরা এখানে লিখে দিব ln x দিলাম, ধরো ln x। দেখো তো এই লাইনে
আমাদের সব কাজ শেষ কিনা? শেষ। এখন এই লাইনে কোনো ইন্টিগ্রেশন চিহ্ন আছে? নাই। তাহলে এইবার আমরা একটা সি নিয়ে নিব। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। তারপর এরপরের লাইনটা কি হবে ভাইয়া? এটা মুছে দিলাম, নোট আশা করি তোমরা তুলে নিচ্ছ সবাই, ঠিক আছে? আচ্ছা, এরপরের লাইন আমরা উপর থেকে লিখতেছি ইজ ইকুয়াল টু, এখন আমাদের সাধারণ যে সমাধান আছে সেটা করব। দেখো x এর পাওয়ার 1 প্লাস 1 বলতে 2, আর যে পাওয়ারের 2 মানে নিচেও 2, নিচে আর দেখার দরকার নেই, নিচে কি আছে দেখার দরকার নেই, ঠিক আছে? পাওয়ারের 2 মানে নিচেও 2, তো প্লাস আছে প্লাস দিয়ে দাও, 5x আছে দিলাম, তারপর প্লাস 10 ln x প্লাস 3, ঠিক আছে? এই যে এটাই উত্তর রাখতে পারো। এটাকে যদি আরো একটু গুছাই লিখতে চাও তাহলে এরকম লিখতে পারো 1/2x স্কয়ার, হ্যাঁ, প্লাস 5x প্লাস 10 ln x প্লাস 6। তোমার ইচ্ছা কোনটাতে অ্যান্সার রাখবা, তোমার ইচ্ছা। ওকে, আচ্ছা, এটা তো গেল তোমাদের, মানে এই যে উপর নিচে ভাগ করে দেওয়া সম্ভব হয়েছে। এখন এমন একটা ম্যাথ করব যেটাতে ভাগ সম্ভব নয়, ঠিক আছে? তার মানে তোমাকে দিলাম ধরো 7 নাম্বার ম্যাথ, হ্যাঁ, কি দেবো ভাইয়া? ধরো ইন্টিগ্রেশন 4x স্কয়ার প্লাস 5x প্লাস 50, ঠিক আছে? তাহলে 8x প্লাস 5, তারপর হচ্ছে ধরো এখানে আছে dx, ঠিক আছে? এটা আমরা এবার সমাধান করব। তাহলে দেখো এর আগেরটাকে আমরা মানে নিজেদের মধ্যে ভাগ করে দিতে পারছিলাম, এই যে ভাঙে ভাঙে লিখছিলাম x স্কয়ার বাই x একবার, 5x বাই x একবার, 10 বাই x একবার লিখছি। লেখার পরে কি হয়েছে, আমাদের কাটাকাটি সম্ভব হয়েছে উপর নিচে, ঠিক আছে? কাটাকাটি সম্ভব হয়ে এটাকে সহজ হয়ে গেছে। এইবার যদি আমরা করি ভাঙি, যদি এবার ভাঙলে কি হবে বলতো ভাইয়া? এবার ভাঙলে ছোট হওয়ার থেকে এটা বড় হবে, ঝামেলা কমার থেকে ঝামেলা বাড়বে। কিভাবে ভাইয়া একটু দেখাই দিই। দেখো এবার যদি ভাঙি তাহলে এইভাবে ভাঙতে হবে। দেখো ইন্টিগ্রেশন থাকবে 8x বাই, এইভাবে লিখতে হবে যে 4x স্কয়ার প্লাস 5x প্লাস 50, দেখছো? তারপর এই যে প্লাসের জন্য আবার প্লাস, এই যে 5 আছে, তারপর উপরে উপরে তখন হচ্ছে তুমি কি লিখতে পারবে 5, নিচে তখন লিখতে হবে আবার 4x স্কয়ার প্লাস 5x প্লাস 50, তারপর dx। দেখো তো এই যে উপরেরটা থেকে নিচেরটা ছোট হইলো না বড় হইলো, সহজ হইলো না কঠিন হইলো? অবশ্যই বড় হইলো, প্লাস কঠিন হয়ে গেল, তাই না? তো আমরা এরকম যদি হয়, এরকম হলে আমরা এই নিয়মে যাব না, ঠিক আছে? ভাঙার জন্য যাব না। তখন আমরা কি করব, তখন আমরা ধরে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে ধরি, ঠিক আছে? এখন কাকে ধরবো? হ্যাঁ, কাকে ধরবো? উপরেরটাকে ধরবো নাকি নিচেরটাকে ধরবো? কাকে ধরবো? ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে কাকে ধরবো এই প্রশ্নের জন্য তোমরা আরো একটা নোট লিখে রাখো। নোট লিখো, নোট। কোন দিকে নোট লিখবো? এখানে নোট লিখ, নোট NOT, তাই না? নোট নাম্বার 4। ওকে, নোটে লিখবা যে যে রাশির পাওয়ার সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ পাওয়ার বড় হবে সেই রাশিকে ধরবো, সেই রাশিকে ধরবো, ঠিক আছে? কি বললাম ভাইয়া, সংক্ষেপে বলছি যে যে রাশির সর্বোচ্চ পাওয়ার বড় হবে সেই রাশিকে ধরবো।
ঠিক আছে। এই যে দেখো, এটা একটা রাশি, নিচেরটা একটা রাশি, উপরেরটা একটা রাশি। তো এই রাশির, হ্যাঁ, রাশির না, ধরো এখানে কোথাও একটু ভুল গেছে, যে রাশির চলকের সর্বোচ্চ পাওয়ার হবে, এখানে কথাটা একটু একটু অ্যাড করে নাও, চলকের, যে রাশির চলকের সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ার বড় হবে। এইবার ঠিক আছে কথাটা, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, নিচেরটা একটা রাশি, উপরেরটা একটা রাশি। এই রাশিতে, নিচের রাশিতে চলক, চলক কোনটা? চলক হচ্ছে এক্স, এই যে চলক এক্স, ঠিক আছে। তো এইখানে চলকের পাওয়ার হচ্ছে ওয়ান, কিছু না মানে ওয়ান আছে। আর এখানে চলকের পাওয়ার হচ্ছে টু, ঠিক আছে। তাহলে চলকের, নিচের রাশিতে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে টু। আর উপরের রাশিতে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? এখানে একটাই চলক আছে, একবারই আছে চলকটা, চলকের পাওয়ার তো আছে কিছু নাই মানে ওয়ান আছে। তাহলে এই যে টু বড় না ওয়ান বড়? অবশ্যই টু বড়। যেহেতু নিচের রাশিটার সর্বোচ্চ মানে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে বড়, হ্যাঁ, চলকের সর্বোচ্চ পাওয়ার বড়, তাহলে নিচের রাশিটাকে ধরতে হবে। ক্লিয়ার? তাহলে ধরি, ধরি কি ধরবো ভাইয়া? এই যে নিচের রাশিটাকে ধরবো, z is equal to 4x square plus 5x plus 50 ধরে নিলাম, ঠিক আছে। এবার কি করবো ভাইয়া? এটাকে অন্তর্কলন করব। তাহলে অন্তর্কলন করলে d বাই d নিয়ে আসো। তারপর কি করবা? উপরে অধীন চলক মানে d এর সাথে অধীন চলক কে? যে একাই আছে বেচারা, z। আর স্বাধীন চলক কে? যে দলবল নিয়ে আছে নিচের x, ইজ ইকুয়াল টু, জেড তো অলরেডি ছিল, এক্স টা নিচে ডি বাই ডিএক্স, তাহলে এপাশে লিখো ডি বাই ডিএক্স, তারপর যা আছে তাই, 4x স্কয়ার প্লাস 5x প্লাস 50, ঠিক আছে। তাহলে কি লিখতে পারবো? বা dz বাই dx ইজ ইকুয়াল টু, অন্তর্কলন করো, অন্তর্কলন করলে কি পাবো ভাইয়া? অন্তর্কলন করলে পাবা 4x স্কয়ার, হ্যাঁ, আমি শর্টকাট তোমাদের শিখেছিলাম যে যে x এর সামনে যে থাকে সহগ, x এর মাথায় যে থাকে সে পাওয়ার, তাহলে সহগ আর পাওয়ার দুটোকে গুণ করে দিবা, ঠিক আছে। তাহলে 4 এবং 2 গুণ করে দিলে কত হবে? 4 দুগুণা 8, তাহলে 8 লিখো। এরপর কে আছে? স্বাধীন চলক আছে x, x বসাই দিলা, তারপর পাওয়ার থেকে 1 বিয়োগ করে দিবা। পাওয়ার কত আছে? 2, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, আর 1 যখন পাওয়ার থাকে তখন সেটাকে লিখে দেখাইতে হয় না, তার মানে এখানে লিখে দেখাইতে হবে না, পাওয়ার কিছু না দেওয়া থাকা মানে 1 থাকা, ওকে। তো প্লাস আছে, প্লাস দিয়ে দিবা। এরপর কার সাপেক্ষে করতেছো? x এর সাপেক্ষে। এখানে x চলক আছে, চলকের পাওয়ার কত ভাইয়া? কিছু নাই, কিছু না থাকলে আমার থাকা মানে 1। আজকেই অনেকবার রিপিট করছি যে চলকের পাওয়ার যদি 1 থাকে তাহলে যাই সহগ তাই অ্যান্সার। সহগ কি? x এর সাথে যে আছে, x এর সাথে কি আছে? 5, তাহলে 5 হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে, 5 অ্যান্সার। তারপর কার সাপেক্ষে করতেছি? x এর সাপেক্ষে, বাট 50 এর সাথে কি x চলকটা আছে? নাই, না থাকলে এটা ধ্রুবক, ধ্রুবক হইলে এর মান 0, তো 0 এর কোনো ভ্যালু নেই, এই জন্য আর 0 লেখার দরকারও নাই, ওকে। এরপর কি করবা? এরপর আড়াআড়ি গুণ করে দাও। আড়াআড়ি গুণ করলে কি হবে? এই যে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর সাথে dz গুণ হলে dz ইজ ইকুয়াল টু, উপরের 8x প্লাস 5 এর সাথে নিচের dx গুণ হলে 8x প্লাস 5 ইন্টু dx, তাই না? আচ্ছা, তাহলে আগের মতো এটাকে একটুক্ষণ সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলে কি হবে? এই যে ইন্টিগ্রেশন, এখানে দেখতেছি 8x প্লাস 5 এর সাথে dx একসাথে আছে, তাহলে আমরা এটাকে একসাথে লিখবো, যে 8x প্লাস 5 এর সাথে dx টা একসাথে লিখবো। একসাথে লিখলে কি হবে? a ডান দিকে সরে যাবে, তাহলে এর জায়গায় বসবে 1, আর নিচে যা আছে তাই, 4x স্কয়ার প্লাস 5x প্লাস 50। এরপর এই যে এটা ডান দিকে সরে আসলো, তাই না, 8x প্লাস 5 এর সাথে এই যে dx টা লিখলাম একসাথে, ঠিক আছে। তাহলে প্রতিস্থাপন করার সময় সুবিধা হবে, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এবার প্রতিস্থাপন করে দিব 1 বাই, এই যে 4x স্কয়ার প্লাস 5x প্লাস 50, এইটা ইজ ইকুয়াল টু আমরা কি ধরে নিছিলাম? z ধরে নিছিলাম। তাহলে প্রতিস্থাপন করে দিব, এটার মান লিখে ফেলবো আমরা z, হ্যাঁ। আর এইখানে আছে কি? 8x প্লাস 5, এই 8x প্লাস 5 ইন্টু dx, এর মান আমরা পাইছি কত? এর মান পাইছি হচ্ছে dz, তাহলে বসাই দাও dz, তাহলে এই যে dz বসাই দিলাম, হ্যাঁ। তাহলে চলে আসলো আমাদের সেই
লগ অথবা লনের সূত্র, ঠিক আছে, যেখানে উপরে একটা স্থির মান থাকবে, নিচে একটা একমাত্র চলক থাকবে, থাকলে আমরা কি লিখতে পারি, লন অথবা লগ নিতে পারি অ্যান্সারে, তাই না? তাহলে আমরা এখানে ধরো লন নিলাম, লন, আর এখানে যেহেতু চলক জেড দেওয়া আছে তাহলে আমাদের এখানে জেড নিতে হবে, প্লাস ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেছে কারণ সূত্র ফেলে দিছি, তার মানে ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেছে, তাই ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেছে এই জন্য একটা প্লাস সমাকলনের ধ্রুবক সি নিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রশ্ন ছিল এক্স চলক দিয়ে, উত্তর কি জেড চলক দিয়ে হবে? হবে না, যেহেতু হবে না তাহলে আমাদের এক্স চলক আবার ফেরত নিয়ে আসতে হবে, এই জন্য জেড এর জায়গায় আবার এক্স প্রতিস্থাপন করব, তাহলে লন জেড এর মান আবার বসাই দেবো, জেড এর মান কত ছিল, 4x স্কয়ার প্লাস 5x প্লাস 50, ঠিক আছে, এর সাথে প্লাস সি যুক্ত আছে, তাহলে প্লাস সি দিয়ে দিলাম, এই যে আমাদের অ্যান্সার চলে আসলো। ক্লিয়ার? কঠিন লাগে? কঠিন লাগার কথা না, ওকে। তারপরে যদি কঠিন লাগে অবশ্যই অবশ্যই জানাবা, ওকে। সো এরকম আমাদের আহ, এগুলো তো কয়েকটা ক্লাসে হচ্ছে সবকিছু হচ্ছে শেখানো সম্ভব না, তাই না? তোমাদের যারা পেড ব্যাচে ভর্তি হবে অবশ্যই সেখানে আরো ডিটেলসে করা হবে, ডিটেলসে বলতে এই জিনিসগুলোই করানো হবে, জাস্ট এখানে তোমাদের সূত্র দিয়ে কয়েকটা আমি উদাহরণ দেখাচ্ছি, সেখানে আমি কয়েকটার পরিবর্তে এক একটা সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ দেখাই দিব, ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। প্লাস তোমাদের ব্যাচে যারা থাকবে ওদের জন্য মেসেঞ্জার গ্রুপ থাকে, সেখানে আমি হচ্ছে প্রতিটা ক্লাস শেষে আমি বাড়ির কাজ দিয়ে থাকি, ঠিক আছে, ওই মানে ধরো এই যে সূত্র রিলেটেড যে ম্যাথ গুলো করাচ্ছি এই রিলেটেড সেম টাইপের ম্যাথ আমরা দিয়ে থাকি কাজ হিসেবে, হ্যাঁ, যেন তুমি কতটা বুঝলা এটা আমি যাচাই করতে পারি, ঠিক আছে, সেটা আবার তুমি নিজে খাতায় করে ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিবা, পাঠিয়ে দেওয়ার পর সেখানে আমি চেক করি, চেক করে ভুল গেলে সেটা আবার ক্লাসের শুরুতে আলোচনা করি, ঠিক আছে, কেন ভুল গেল আর কিভাবে ঠিক করা যাবে, ওকে। সো এরকম মানে ম্যাথ তো সবাই শিখে, তাই না, পড়াশোনা সবাই করে না, করে, কিন্তু ভুলে যায়, কেন ভুলে যায়, প্র্যাকটিস কম থাকার কারণে, ঠিক আছে, প্র্যাকটিস যত বেশি করবা তত বেশি তুমি কি হবে, উপকৃত হবা, এবং তোমার ভুলে যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে সেটা কমে আসবে, হ্যাঁ, তোমার মনে রাখার যে সময়টা, হ্যাঁ, এটা বেড়ে যাবে, মানে তুমি ধরো আগে 10 দিন মনে রাখতে পারতা যে কোনো জিনিস, এখন 20 দিন মনে রাখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো আজকে ক্লাস এখানে শেষ করতেছি, পরবর্তী ক্লাস আরো একটা পাবা তোমরা সমাকলনের উপর, হ্যাঁ, 3টা ক্লাস সমাকলনের উপর ফ্রি দিব, এরপরে আমরা চলে যাব অন্য চ্যাপ্টারে, ঠিক আছে, অন্য চ্যাপ্টার বলতে আমরা ম্যাট্রিক্স এর বেসিকটা ক্লিয়ার করে নিব তোমাদের, ওকে, ফ্রিতে, মানে স্পেশাল ফ্রি ক্লাসে আমরা ম্যাট্রিক্স এর বেসিকটা ঠিক করার চেষ্টা করব, এবং তোমাদের এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস তোমরা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, ইকোনো এডুকেয়ার বাই আশিক নামে, হ্যাঁ, ইকোনো এডুকেয়ার দিয়ে সার্চ করলেই চলে আসবে, ঠিক আছে। সো এই ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকটা ক্লাস পাবা, আগে তোমাদের ইউটিউব চ্যানেল ছিল না, নতুন খোলা হয়েছে, কারণ আগে তো হচ্ছে ফেসবুকে যদি আমরা হচ্ছে পেজে বা ফেসবুক প্রোফাইলে যদি ক্লাস নিতাম সেটা সেখানেই সংরক্ষণ হয়ে থেকে যেত, ঠিক আছে, কিন্তু এখন নতুন ফেসবুকের রুলস, যেটাতে তোমাদের দেখা যায় যে একটা লাইভ নিলা, লাইভ নেওয়ার পর এটা সম্ভবত 25 থেকে 30 দিন থাকে সংরক্ষণ, মানে সেভ আকারে থাকে, বাট 30 দিন পর মেবি হচ্ছে ডিলিট হয়ে যায়, ঠিক আছে, এই জন্য পেজে তোমরা ফ্রি ক্লাসগুলো খুঁজে পাও না, এই কারণে কি করা হয়েছে, এই কারণে ইকোনো এডুকেয়ার বাই আশিক নামে একটা ইউটিউব চ্যানেল খুলছি, সেখানে তোমাদের এই ক্লাসগুলা কি করে দেওয়া হচ্ছে, আপলোড করে দেওয়া হচ্ছে, যেগুলো তোমাদের ফ্রি হিসেবে নেই আর কি, যেগুলো ক্লাস সেগুলোই আপলোড করে দেই, যেন তোমরা এগুলো পরবর্তী সময়ে দেখতে পারো, ওকে। আচ্ছা, সো যারা নতুন এগুলা বিষয়ে জানো না তারা অবশ্যই ইকোনো এডুকেয়ারের যদি ফ্রি ক্লাস পেতে চাও অবশ্যই ইকোনো এডুকেয়ার বাই আশিক ইউটিউব চ্যানেলে চলে যাবা, এবং সেখান থেকে তোমরা ফ্রি ক্লাসগুলো করতে পারবা, ওকে। সো
নেক্সট তোমাদের ফ্রি ক্লাস কবে দিব, হ্যাঁ, সেটা জানতে তোমরা কি করবা, এই যে পেজে একটু খেয়াল রাখবা। পেজেই তোমাদের কিন্তু আমি বলে দিই যেদিন যেদিন ক্লাস হবে। আজকে ক্লাস হবে, আজকে আমি বলে দিছি। সেম ভাবে আমি যেদিন ক্লাস নিব ওইদিন আমি বলে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমি ক্লাস এখানেই শেষ করতেছি। তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো মানে পড়ালেখা রিলেটেড হতে হবে অবশ্যই, হ্যাঁ, তাই বলে সাংসারিক কোনো প্রশ্ন আসে আমাকে করিও না আবার। ওকে, পড়ালেখা বিষয়ে যে কোনো প্রশ্ন তোমরা যে কোনো সময় ইনবক্সে আমাকে দিতে পারো। আমি ফ্রি হয়ে তোমাদের সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা ব্যক্ত করে ক্লাস আজকে আমি এখানেই শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবো, আমিও যেন সুস্থ থাকি, ভালো থাকি। তো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।